ঈদ মোবারক। সারা দেশে ঈদের আমেজ, তবে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম পরিবার থেকে বহুদূরে ভিয়েতনামে। ছেলেদের অনূর্ধ্ব-20 দল আছে মালদ্বীপে, আর থাইল্যান্ডে নারী ফুটবলের আন্ডার-20 টিম। দেশের ফুটবলে যখন এমন ব্যস্ততা, তখন ক্রিকেটাররা নিজ নিজ ঘরে পরিবারের সাথে করছেন ঈদ উদযাপন। অথচ বাংলাদেশের ক্ষেত্রে চেনা ছবি হলো এই ক্রিকেটারদেরই বছর জুড়ে ব্যস্ততা থাকে সবচেয়ে বেশি। ঈদের সময়টা পরিবারের সাথে কাটাতে পারেন না বললেই চলে। তার মানে কি এবারে ক্রিকেটারদের ব্যস্ততা কমে গেছে? বিশ্বকাপটা খেলা না হলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজের ব্যস্ততা ছিল, সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই, দুই সিরিজের মাঝখানে ব্রিদিং স্পেসে পড়েছে এবারের ঈদ। সেদিক থেকে ক্রিকেটাররা এবার খানিকটা লাকি। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। যেমনটা দেখছিলাম, পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফদের মধ্যেও অনেক অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মোহাম্মদ আশরাফুলও ঈদের সময়টা কাটাচ্ছেন অনেকটা একইভাবে। তবে তার ফাঁকেও খেলাযোগকে কিছুটা সময় দিচ্ছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ। আমাদের স্টুডিওতে আছেন মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, স্বাগত আপনাকে খেলাযোগে। শুভ সকাল, এবং ধন্যবাদ জানাতে চাই যে ঈদের এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সুযোগ দিয়েছেন, খেলাযোগের স্টুডিওতে এসেছেন। আমরা প্রথমে একটু জানতে চাই যে ঈদ কেমন কাটছে, কেমন কাটলো? শুভ সকাল, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো। সবসময় যেভাবে দেশে থাকলে ফ্যামিলির সাথেই সময় কাটানো হয়, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি। আমার ভাইয়ার 2টা মেয়ে, একটা ছেলে, আমার একটা মেয়ে একটা ছেলে, আমার বোনের একটা ছেলে। তো আমরা ফ্যামিলি একসাথে ছিলাম। তো নামাজ পড়লাম, নামাজ পড়ে বোনের বাসায় গেলাম বাচ্চাদের নিয়ে। তারপর একটু ফ্রেন্ডরা আসলো বাসায়। এইভাবেই আসলে ঈদটা কাটে। হ্যাঁ, আপনি যেটা শুরুতে বলছিলেন যে এবার ক্রিকেটাররা পাকিস্তানের সাথে খেলার পর একটা ভালো একটা 10 দিনের একটা ব্রেক পেয়েছে। তারপর আবার নিউজিল্যান্ডের জন্য আমাদের ক্যাম্প শুরু হবে 27 তারিখ থেকে। নিঃসন্দেহে সেই বিষয়টা তো রয়েছে, কিন্তু এই বছরটাতে ক্রিকেটের ব্যস্ততাটা কি আগের চেয়ে কি নিশ্চয়ই কম? কারণ না, এই বছর আমাদের প্রচুর, এভরি মান্থই আপনার এখন পর্যন্ত আর কি। বিশ্বকাপের কথাটা যদি বলি, বিশ্বকাপ খেলে নাই, কিন্তু এর পরে কিন্তু আমরা অদম্য কাপ খেললাম, বিসিএল খেললাম। খেলার মধ্যেই কিন্তু ছিল। ক্রিকেটাররা এমন না যে বিশ্বকাপের জন্য খেলে নাই বলে যে ঘরে বসেছিল, এরকম ছিল না। সবাই কিন্তু ক্রিকেটের মধ্যেই ছিল। এবং পাকিস্তানের সাথে খুব চমৎকার একটা সিরিজ গেল। ঈদের পরে নিউজিল্যান্ড আসছে, নিউজিল্যান্ডের পরে আবার পাকিস্তান আসবে 2টা টেস্ট ম্যাচ খেলতে। অস্ট্রেলিয়া আসার কথা বাংলাদেশে, ইন্ডিয়া আসার কথা। তো এগুলো যদি সব ঠিক থাকে, আমাদের কিন্তু এভরি মান্থই ইন্টারন্যাশনাল খেলা আছে। নিঃসন্দেহে সামনে যেহেতু বেশ কিছু ম্যাচ রয়েছে, স্পেশালি ওডিআই ফরম্যাটেরটা গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ নেক্সট, নিঃসন্দেহে। সেই জায়গায়, অর্থাৎ নিউজিল্যান্ডের কথা যদি আমরা বলি, সেখানে র্যাঙ্কিংয়ে উন্নতির একটা সুযোগ রয়েছে। বাংলাদেশ নিশ্চয়ই এগোতে চাইবে আরো বেশি। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রায়োরিটিটা কি থাকবে? র্যাঙ্কিংয়ে এগোনো, নাকি বিশ্বকাপের প্রস্তুতিটা নেওয়া? আমাদের হেড কোচ ফিল সিমন্স, সে কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আমরা র্যাঙ্কিং নিয়ে চিন্তিত না, আমরা আমাদের প্রসেস নিয়ে চিন্তিত। আপনি যদি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে আমি তো একদম শুরু থেকেই টিমের সাথে খেলা দেখছি বা খেলছি, তো এত সুন্দর উইকেট কিন্তু আমরা কখনোই পাইনি। যে 3টা ম্যাচ আমরা পাকিস্তানের সাথে খেললাম। আপনি যদি চিন্তা করেন যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ 2027-এ সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে হবে। তো ওই ধরনের কন্ডিশনে যে ধরনের উইকেট হওয়ার উচিত, আমাদেরও কিন্তু চেষ্টা করা হচ্ছে যে সিমিলার কন্ডিশনে যেন আমরা খেলি। তো পাকিস্তানের সাথে আমি বলবো যে খুব চমৎকার উইকেটে আমরা খেলেছি। আশা করবো এটা কন্টিনিউ থাকবে। আপনি যদি হোম সিরিজগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে যদি প্রত্যেকটা ম্যাচ জিততে পারেন, যখন আমরা অ্যাওয়ে ট্যুরগুলো করবো, লাইক সাউথ আফ্রিকা, আমাদের এই বছর ফুল সিরিজ আছে ওইখানে। যদি আমরা লাস্ট সাউথ আফ্রিকা সিরিজে আমরা উইন করেছিলাম তামিমের ক্যাপ্টেন্সিতে, আমরা প্রথম সাউথ আফ্রিকা যে 2-1 সিরিজ উইন করেছিলাম ওয়ানডে ক্রিকেটের। আমি মনে করি যে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট ওইটা আমাদের জন্য। তো এইটা আমাদের একটা প্লাস পয়েন্ট হবে, কনফিডেন্স দিবে যে আমরা যদি হোমে সবগুলা সিরিজ জিততে পারি। নিঃসন্দেহে। কিন্তু এর আগে আমরা দেখেছি, যখন সামনে প্রশ্নটা এসে দাঁড়ায় যে আমাকে র্যাঙ্কিং এগোতে হবে অথবা বিশ্বকাপে সরাসরি কোয়ালিফায়ার একটা বিষয় আছে,
এর আগে ইতিহাস বলছে যে নিজেদের মতো করে একটা Dodgy উইকেট wicket বানানো হয়। একটু স্লো উইকেট তৈরি করে যাতে প্রতিপক্ষ খুব ভালো করতে না পারে, ব্যাটসম্যানরা স্পেশালি সেখান থেকে সুবিধা আদায় করা, অর্থাৎ হোম কন্ডিশনের অতিরিক্ত সুবিধাটা আদায় করে তারপরে নিজেদের জয়টা নিশ্চিত করাটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই ফিলোসফি থেকে কি বাংলাদেশ রিসেন্টলি তাহলে সরে আসছে? আমার কাছে তো মনে হচ্ছে যে ওনারা চেষ্টা করছেন যে গ্লোবালি যেন আমরা ভালো করতে পারি, লাইক আইসিসি ইভেন্টে যেন আমরা ভালো করতে পারি। কারণ আমরা যখন ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, আমরা যখন অদম্য কাপ খেললাম, ফাইনাল ম্যাচে বোর্ড প্রেসিডেন্ট এসে আমাদের সাথে একটা কথাই বলছিলেন, আমরা যেন নেক্সট আইসিসি ইভেন্টের চ্যাম্পিয়ন হতে পারি, ওই লক্ষ্যে যেন আমরা কাজ করি। সেই কারণেই উনি কিন্তু আপনি যদি দেখেন যে বিপিএলেরও কিছু শেষের দিকের উইকেটগুলো খুব চমৎকার ছিল। অদম্য কাপেও আমরা দেখলাম যে বিউটিফুল উইকেট তৈরি করেছেন, যে হাই স্কোরিং ম্যাচ হয়েছে, ফাইনালে আমরা 200 করেছিলাম, সেটাও কাছাকাছি তারা করে ফেলেছিল। তো অবশ্যই আগে যেই প্ল্যানটা ছিল আমরা জাস্ট রিসেন্ট যেটা ওইটা চিন্তা করতাম, আমরা গ্লোবালি ওয়ার্ল্ড কাপে ভালো করার জন্য যে প্রিপারেশনটা দরকার ছিল ওইটা আমরা খুব কম নিয়েছি। এটা সত্যি কথা যে আমরা অস্ট্রেলিয়াকে এনে 4-1 সিরিজ উইন করেছিলাম টি-20-তে, নিউজিল্যান্ডের সাথে 3-2-তে আমরা জিতেছিলাম। ওই সময় উইকেটগুলো কিন্তু 140-এর ছিল। সাকিবের ইন্টারভিউতেই সে বলেছিল যে মিরপুরে যদি আপনি 10টা ম্যাচ খেলেন ব্যাটসম্যানদের জন্য ক্যারিয়ারের থ্রেট হয়ে যাবে, কারণ 120-30-এর উইকেটে আপনি ব্যাটসম্যানরা তো অতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না, স্ট্রাগল করতে হয়। কিন্তু এখন কিন্তু উইকেট তৈরি করা হচ্ছে যে সবাই যেন বেনিফিট পায়, যারা কোয়ালিটি স্পিনার তাদের উইকেটে বাউন্স থাকবে, স্পিন যারা করাতে পারে তার স্পিন হবে, পেস বোলারদের একটা এক্সট্রা বাউন্স থাকবে, যারা সাইড স্ট্রোক খেলতে পারে তাদের জন্য এই উইকেটে ব্যাটিং করাটা সহজ হবে। তো ওভারঅল আমি মনে করি যে আমাদের অবশ্যই লক্ষ্য হওয়া উচিত যে আইসিসি ইভেন্টে কিভাবে আমরা ভালো করতে পারি। নিঃসন্দেহে, কিন্তু যে কারণে আসলে স্লো উইকেটটা তৈরির স্ট্র্যাটেজিটা বাংলাদেশ নিত সেটা হচ্ছে যে একটু বেশি রান হয়ে যাওয়াটা, অর্থাৎ লং টাইম ব্যাটিং করাতে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের একটা দুর্বলতা আমরা সবসময় দেখি, এবং সেই দুর্বলতার কারণেই টিম ম্যানেজমেন্ট সেই সময় বলেছে যে আচ্ছা ঠিক আছে, আমরা এরকম একটা উইকেট তৈরি করি যেখানে আসলে কেউই খুব বেশি রান করতে পারবে না, যেখানে আসলে বাংলাদেশের বোলাররা একটু ভালো বেনিফিট নিতে পারে। সেই জায়গায় বাংলাদেশের বর্তমান ব্যাটিং অর্ডার কি সেরকম জায়গায় পৌঁছেছে যে স্পোর্টিং উইকেট আছে আমার, তাহলে আমি ওডিআইতে 300+ স্কোর করতে পারবো? সেই ব্যাটিং ক্যালিবারটা কি বাংলাদেশের ব্যাটসম্যানরা অর্জন করতে পেরেছে? দেখেন, আমি জাস্ট 2টা সিরিজ হয়েছে কাজ করছি, আলহামদুলিল্লাহ আমি বলবো যে টেস্ট বাংলাদেশের ইতিহাসে যদি দেখি 26 বছরের বেস্ট টেস্ট খেলেছেন, 3টা ইনিংসই ব্যাটসম্যানরা চমৎকার খেলেছেন। টি-20তেও আমি বলবো যে খুব ভালো খেলেছেন, এবং লাস্ট যে সিরিজটা করলাম ওয়ানডে, সেকেন্ড ওয়ানডেটা ভালো হয়নি, কিন্তু বাকি 2টা ম্যাচই ব্যাটসম্যানরা কিন্তু ডোমিনেট করেছে। হ্যাঁ, অনেক জায়গায় ইমপ্রুভমেন্টের তো জায়গা আছে ডেফিনেটলি, যেমন লাস্ট ম্যাচটা আমরা ইজিলি 330 কিভাবে, ওই স্টার্টের পরে 330 হলে ভালো লাগতো, কিন্তু এইটাও আমাদের মাথায় রাখতে হবে যে এখন কিন্তু একটা নতুন সিস্টেম এসেছে যে 34 ওভার পরে কিন্তু একটা বল ইউজ হয়, তো সেইখানে কিন্তু ওই 16টা ওভার কিন্তু রিভার্স সুইংয়ের একটা প্লে হবে। তো ওই জিনিসটা আমরা যত বেশি খেলবো তখন আমরা অ্যাডজাস্টমেন্টটা করতে পারবো, এবং আমাদের শেষের ব্যাটসম্যানদের থেকে আর একটু ভালো কন্ট্রিবিউশন যেন আসে। ইমপ্রুভমেন্টের তো শেষ নেই, কিন্তু আমাদের যে ব্যাটসম্যানরা আছে, যেই 6টা ব্যাটসম্যান আমরা খেলেছেন, আমি মনে করি যে আমরা ক্যাপেবল, যেই কোনো কন্ডিশনে আমরা 300 রান করার মতন আমাদের অ্যাবিলিটি আছে। সেই 300 রান করার অ্যাবিলিটি আমরা সেকেন্ড ওডিআইতেও যেটা দেখছি পাকিস্তানের এগেনস্টে, যে আমরা যদি পরে ব্যাটিং করি, প্রতিপক্ষ যদি একটু বেশি রান করে ফেলে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিং অর্ডারটা আসলে সেভাবে হিসেব কষে এগোতে পারাটাই একটা দুর্বলতা দেখা গেছে। অর্থাৎ ব্যাটিংয়ের এই দুর্বলতাটা, অর্থাৎ লম্বা ইনিংস খেলতে পারা, এটাতে এখনো দুর্বলতাটা রয়ে গেছে কিনা, স্পেশালি যদি আমরা অন্যান্য দেশের টিমগুলোর কথা হিসেব করি। দেখেন, এটা একটা হ্যাবিট, আপনার জাস্ট রাতারাতি যাবেন আর হবে না, এটা প্রচুর ম্যাচ খেলতে হবে। আপনি যদি দেখেন যে লাস্ট কোভিড হওয়ার পরে 2020-এর পরে কিন্তু সব জায়গায় টি-20 টুর্নামেন্টটা বেশি হচ্ছে, টি-20 ম্যাচটা বেশি হচ্ছে, ওয়ান ডে ক্রিকেটটা কিন্তু কম হয়। আমরা যখন খেলতাম আমাদের প্রত্যেকটা সিরিজের কিন্তু মাঝখানে, যেমন টেস্ট ম্যাচ খেললে আমাদের 3 দিনের একটা প্র্যাকটিস ম্যাচ হতো, টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতাম ওয়ান ডে ক্রিকেট
খেলার আগে। তো এখন কিন্তু এই সময়টা কমে গিয়েছে আপনি যদি ওভারঅল দেখেন। তো অবশ্যই সেকেন্ড ম্যাচটা আমারও খারাপ লেগেছে অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে। আমার কাছে মনে হয়েছে যে 3টা উইকেট পড়তেই পারে শুরুতে, কিন্তু লিটন এবং তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছিল ততক্ষণ কিন্তু মনে হচ্ছিল গেমে আছি আমরা, কারণ লিটন ক্যাপেবল যে 120-140 করার মতন প্লেয়ার। যদিও সে অনেক দিন পরে হয়তো বা ওয়ানডে টিমে এসেছেন, অসাধারণ ব্যাটিং করেছিল, কিন্তু ওই সময়টা যদি ওই 41-এর জায়গায় যদি 120 করতো এই ম্যাচও কিন্তু জেতা সম্ভব। তো ওই আত্মবিশ্বাসগুলোই আমাদের প্লেয়ারদের মধ্যে আস্তে আস্তে আসছে যে তারা একাই ম্যাচ জিতাতে পারে। আপনি যদি নেক্সট ম্যাচে দেখেন যে নকআউট গেমে তানজিম তামিম ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন, সাইফের ওই 36 রানটা আমি বলবো যে ব্রিলিয়ান্ট ব্যাটিং, যা ওপেনিং পার্টনারশিপে 100 রান। তো আস্তে আস্তে ফার্স্ট ইনিংসটা ভালো করছেন, সেকেন্ড ইনিংসে ভালো করতে হলে একটু সময় দিতে হবে, কিন্তু এই প্লেয়াররা ক্যাপেবল আমি মনে করি। নিঃসন্দেহে আমাদের প্লেয়াররা ক্যাপেবল হয়ে উঠছে, আপনি বলছিলেন যে উন্নতি করছে, অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে, কিন্তু ক্রিকেট দুনিয়াটা কি আসলে এই সবাই গতিতে fast। এগোচ্ছে কিনা, ক্রিকেট দুনিয়াটা আসলে এভাবে এগোচ্ছে কিনা। আমরা তানজিদ তামিমের ব্যাটিং দেখছিলাম, ওয়ানডেতে টি-20 স্টাইলে তিনি যে ব্যাটিং করছেন, এটাই তো আসলে নতুন দিনের ব্যাটিং। Right। সেটার সঙ্গে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা তানজিদ তামিম হয়তো বা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বা অনেকটা পারছেন, বাকিরাও কি আসলে পারছেন কিনা? সবাই ক্যাপেবল আমি মনে করি, যে সাইফ বলেন, লিটন, সৌম্য সরকার, তৌহিদ হৃদয় যারাই আছেন সবাই খুব ক্যাপেবল। আমাদের একটু সময় দিতে হবে। আর আমার কাছে যেটা মনে হয় যে আমাদের সুযোগ সুবিধা তৈরি করতে হবে। আপনি যদি দেখেন যে সবাই কিন্তু ইমপ্রুভ করছে, সবাই কিন্তু থেমে নেই, আমরাও ইমপ্রুভ করছি, কিন্তু আমাদের ওই 2000 সালে যে ফ্যাসিলিটিস ছিল এখন 2026-এ এসে কিন্তু ফ্যাসিলিটিস ওই সেমই আছে, বাড়েনি, আরও কমছে। আপনি যদি দেখেন যে আমাদের সময় বগুড়াতে টেস্ট ম্যাচ খেলতাম, আমরা খুলনাতে টেস্ট ম্যাচ খেলতাম, আমরা ফতুল্লাতে টেস্ট ম্যাচ খেলেছি, এইসব মাঠগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো আপনি ফ্যাসিলিটিস যত বাড়াবেন তখন কিন্তু আপনি বলতে পারবেন যে না আমরা রাইট ট্র্যাকে আছি। আমাদের প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি তারা চেষ্টা করছেন, আপনি একটা জায়গায় সবাই ট্রেনিং করে। আপনি যদি দেখেন যে মিরপুর এই আন্ডার-13 থেকে শুরু করে আন্ডার-19, 17 মহিলা টিম সবাই একই জায়গায়। তো ফ্যাসিলিটিস কিন্তু বাড়েনি। ফ্যাসিলিটিসটা যতক্ষণ না বাড়বে তখন কিন্তু আসলে আমরা শুধু প্লেয়ারদের দোষ দিলেই হবে না আমার মনে হয়। নিঃসন্দেহে প্লেয়ারদের আসলে সেই ফ্যাসিলিটিটাও দরকার, এবং একই সাথে অন্যদের সঙ্গে যদি আমরা তুলনা করতে যাই ফ্যাসিলিটিতেও নিশ্চয়ই পার্থক্যটা রয়েছে। অনেক পিছিয়ে আমরা আছি। টি-20 ওয়ার্ল্ড কাপেও এবারে দেখলাম যে 200 প্লাস 250-র কাছাকাছি রান হয়ে যাচ্ছে, সেটা চেস করার মতন সিচুয়েশন হয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে সেই জায়গাটায় নিজেদেরকে কতটা মানিয়ে নিতে যাচ্ছে। আপনি বলছিলেন যে বাংলাদেশের ব্যাটসম্যানরা এগোচ্ছে, কিন্তু স্পিডটা আসলে অন্যদের সঙ্গে কতটা কি সেটাই আসলে একটা আলোচনার বিষয়। আমরা আসলে প্রত্যাশা করতে চাই যে ব্যাটিং কোচ হিসেবে আপনি রয়েছেন, এবং সেই সমাধানটা আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিশ্চয়ই খুঁজে পাবে। বড় রান চেস করার যে একটা মানসিকতা, সেটা নিশ্চয়ই আস্তে আস্তে তৈরি হচ্ছে অবশ্যই, তরুণ অবশ্যই। ক্রিকেটারদের মধ্যে। আমাদের সময় শেষ পর্যায়ে, মোহাম্মদ আশরাফুল অনেক অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য। খেলা যোগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল, এবং আমরা কথা বলছিলাম ক্রিকেটাররা ঈদের ব্যস্ততা এবং ক্রিকেটের ব্যস্ততা, এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। সামনে নিউজিল্যান্ড সিরিজ রয়েছে, সেই জায়গায় আসলে ব্যাটসম্যানদের কোন জায়গাটাতে দুর্বলতা, কোন জায়গাটাতে তারা শক্তিশালী হয়ে উঠছেন, সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের সঙ্গে।